এর আগের দিন আমরা সিঙ্গেল ফেজ এসি মোটর নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে সেই লেকচারটা কন্টিনিউ করব আমরা এখানটায়। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর বা সিঙ্গেল ফেজ এসি মোটর ক্ষেত্রে যে জিনিসগুলো অলরেডি আমরা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ফেজ এসি মোটরের ক্ষেত্রে স্টেটারে যখন আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাইটা প্রোভাইড করি তখন ওর এয়ার গ্যাপে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয় সেটা ছিল হচ্ছে গিয়ে স্টেশনারি in space and pulsating in nature। এই স্টেশনারি ইন স্পেস অ্যান্ড পালসেটিং ইন নেচার কী জিনিস সেটা আবার বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের ওপর একটা আমি ক্লাস নেব, সেখানটায় আমি আবার ডিটেলসে বোঝাবো। সেকেন্ড, এখানে স্টার্টিং টর্ক কত? 0। স্টার্টিং টর্ক হচ্ছে 0। থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের সাথে ডিফারেন্সটা কোথায়? থ্রি ফেজ ইন্ডাকশান মোটরে স্টেশনারি ছিল না, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছিল, আর সেখানে স্টার্টিং টর্কও ছিল। স্টার্টিং টর্কের এক্সপ্রেশন আমরা ডিরাইভ করেছিলাম। এবার একটা জিনিস এখানটায় বলছিলাম যে একটা কি বলবো, একটা মোটরে টর্ক তৈরি হতে গেলে টু প্রডিউস টর্ক বা ফর দ্য প্রোডাকশন অফ টর্ক কি দরকার বলো তো? একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড নেসেসারি। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড টর্ক প্রডিউস হতে গেলে আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হতে হবে। এবার আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল ফেজ এসি মোটরের ক্ষেত্রে স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সামহাও এই স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ডটাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করতে হবে, তবে গিয়ে আমার মোটরটা রোটেট করবে, তবে গিয়ে আমার স্টার্টিং টর্কটা 0 থেকে আমরা বেড়ে গিয়ে একটু ভ্যালু পাবো, তবে গিয়ে মোটরটা স্টার্ট হবে। তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমরা কী করে প্রডিউস করতে পারি? কীভাবে প্রডিউস করতে পারি বলতে, আমাদের তো সিঙ্গেল ফেজ এসি মোটর হোক বা যে মোটরই হোক না কেন, তাতে তো দুটো ওয়াইন্ডিং থাকবে, একটা হচ্ছে স্টেটার ওয়াইন্ডিং আর একটা হচ্ছে রোটর ওয়াইন্ডিং। একটা হচ্ছে স্টেটার ওয়াইন্ডিং আর একটা হচ্ছে রোটর ওয়াইন্ডিং। এবার এই স্টেটার ওয়াইন্ডিংয়ের মানে স্টেটারে একটা ওয়াইন্ডিং থাকবে আর রোটরে একটা ওয়াইন্ডিং থাকবে, তো এখানে রোটর নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে গিয়ে স্টেটার ওয়াইন্ডিংয়ে যখন আমি সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি তখন স্টেশনারি পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আর সেটাকে আমাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করতে হবে। তো কি করে করব? তো তার জন্য স্টেটারে প্রথম থেকে একটা ওয়াইন্ডিং তো ছিলই, যে ওয়াইন্ডিংটাকে আমরা বলছিলাম মেন ওয়াইন্ডিং, মেন ওয়াইন্ডিং। এর সঙ্গে আমরা আরও একটা ওয়াইন্ডিং ইউজ করছি এর সঙ্গে, সেটা হচ্ছে আমার অক্সিলারি ওয়াইন্ডিং। আচ্ছা, এটাকে একটু অন্য কালারে লিখি। অক্সিলারি ওয়াইন্ডিং। মেন ওয়াইন্ডিংয়ের আর একটা নাম হচ্ছে রানিং ওয়াইন্ডিং, সংক্ষেপে শুধু রানিং লিখে নিলাম। আর অক্সিলারি ওয়াইন্ডিংয়ের আর এক নাম হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, শুধু স্টার্টিং লিখে রাখলাম। তাহলে আলটিমেটলি ব্যাপার এটাই দাঁড়ালো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে যখন আমরা স্টেটারে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিই
তখন একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, যেটা এয়ার গ্যাপে যেরকম 3 ফেজ ইন্ডাকশন মোটরও ছিল এখানেও থাকবে। বাট 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল কী ধরনের, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি স্টেশনারি ইন স্পেস। তাহলে স্টেশনারি বা স্থির, তাই না, স্টেশনারি মানে কি স্থির অবস্থায় থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডটা, যার জন্য স্টার্টিং টর্ক হচ্ছে গিয়ে 0, মোটরটা স্টার্ট হতে পারে না। আর মোটরের রোটর ঘোরার জন্য কি দরকার, টর্কের দরকার। তাহলে টর্ক প্রডিউস করতে গেলে কোন কন্ডিশন নেসেসারি, আমার একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে হবে যে করে হোক, তবে গিয়ে মোটরটা মানে স্টার্ট হতে পারবে। তাহলে এই যে স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়েছে, সামহাও একে আমাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করতে হবে। আর সেটার জন্য আমরা কি করতে পারি সেটা এখানটায় আমরা দেখতে চলেছি। আমরা জানি যে যে কোনো মোটর হোক না কেন তার তো দুটো বা কী বলে পার্ট থাকবেই থাকবে, একটা হচ্ছে গিয়ে স্টেটার যেটা স্টেশনারি পার্ট, আর একটা হচ্ছে রোটর যেটা রোটেটিং পার্ট। এবার এই যে স্টেটার আছে সেখানে একটা ওয়াইন্ডিং থাকবে, রোটর আছে সেখানে আর একটা ওয়াইন্ডিং থাকবে। রোটর নিয়ে কোনো সমস্যা নেই এখানে আমাদের, রোটরটাকে আমরা নিয়ে কোনো কথাবার্তাই বলবো না। স্টেটারে একটা ওয়াইন্ডিং থাকে জেনারেলি, তো ওই ওয়াইন্ডিংয়ে সাপ্লাই দিলে আমরা দেখছি স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, যেটা আমার মোটর ঘোরার জন্য সাফিসিয়েন্ট নয়। তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য আমরা ওই স্টেটারে আর একটা এক্সট্রা ওয়াইন্ডিং অ্যাড করছি। তাহলে টোটাল কতগুলো ওয়াইন্ডিং হলো, দুটো ওয়াইন্ডিং হলো। তাহলে একটা ওয়াইন্ডিং আমি অ্যাড করলাম শুধুমাত্র স্টার্ট করার জন্য মেশিনটাকে, তো সেটাকে ভায়োলেট কালারে লেখা হয়েছে, সেই ওয়াইন্ডিংটাকে আমরা বলছি অক্সিলারি ওয়াইন্ডিং। যেহেতু ওয়াইন্ডিংটা শুধুমাত্র স্টার্টিংয়ের পারপাসে ইউজ হচ্ছে তার জন্য ওকে আমরা বলি স্টার্টিং ওয়াইন্ডিং। আর একটা ওয়াইন্ডিং তো আমার সবসময়তেই থাকবে মোটরের মধ্যে, মোটর ঘুরতে গেলে তো সবসময়তেই লাগবে, তো সেই ওয়াইন্ডিংটাকে আমরা বলছি মেন ওয়াইন্ডিং, যেটা অ্যাকচুয়ালি ছিল প্রথম থেকে। আর এই ওয়াইন্ডিংটার আর একটা নাম রানিং ওয়াইন্ডিং, কারণ মোটর যত মানে মোটরে সবসময় থাকবে আর কি, রানিং কন্ডিশনে এই একটা ওয়াইন্ডিংই কানেক্টেড থাকবে, তার জন্য আর একটা নাম হচ্ছে রানিং ওয়াইন্ডিং। ইভেন এই অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং আর মেন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিং, এদের যে স্পেসিফিকেশানগুলো সেগুলো কিন্তু এর আগের দিন পড়ানো হয়েছিল। যে এই মেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সকে কম রাখবো মানে, চলো এখানটা আমি পরের পেজে লিখি। মেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সকে কেন কম রাখছি সেগুলো বলা হয়েছিল, যার জন্য এখানটায় বলেছিলাম যে থিক ওয়্যার ইউজ করা হয়। এখানে বলা হয়েছিল থিক ওয়্যার ইউজ করা হয়। আর এখানে এটাও বলা হয়েছিল যে এর নাম্বার অফ টার্নস বেশি হয়। এটার ক্ষেত্রে বলা হয়েছিল আমরা থিন ওয়্যার ইউজ করি আর এর নাম্বার অফ টার্নস কম হয়। এগুলোর কেন হয় সমস্ত ডিটেলসের আগের লেকচারে ডিসকাস করা হয়েছিল। তারপরে আমরা এর নর্মাল একটা ডায়াগ্রাম, তারপরে তার সার্কিট ডায়াগ্রাম, আর তার উপর বেস করে ফেজার ডায়াগ্রাম ড্র করেছিলাম। তো সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি একে একে, যেহেতু আজকে নতুন ক্লাস, একটু ওয়েট করবে। গ্যালারিতে এত কিছু জিনিস হয়ে গেছে। এটা ছিল আমাদের নর্মাল যে ডায়াগ্রামটা, এটার উপর বেস করে এরপরে আমরা একটা সার্কিট ডায়াগ্রামও ড্র করেছিলাম। এটা ছিল আমাদের সার্কিট ডায়াগ্রাম, আর এটার উপর বেস করে আমরা ড্র করেছিলাম হচ্ছে এই ফেজার ডায়াগ্রামটা। ফেজার ডায়াগ্রাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু এর আগের দিনই ডিটেলসে বোঝানো হয়েছিল। তাহলে মোট কথা আমরা এখানে স্প্লিট ফেজ মোটর পড়ছি। স্প্লিট ফেজ মোটর মানে এই যে আমার স্টেটারে একটা মাত্র ওয়াইন্ডিং ছিল, এটাকে আমরা দুটো ওয়াইন্ডিংয়ে ভেঙে দিয়েছি, তাই না, একটা মেন ওয়াইন্ডিং আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং। এবার মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট কত, আইএম, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট হচ্ছে আইএ, যেটা এখানেও দেখানো হয়েছে, মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট আইএম, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট আইএ। তো মোট কথা এখন স্টেটারে আমার তাহলে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, একটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, একটা মেন ওয়াইন্ডিংয়ের জন্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে।
তো দুটো ম্যাগনেটিক ফিল্ডের যখন ইন্টারাকশান হবে তখন কি হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। আর এটাই তো আমার মোটর স্টার্ট হওয়ার জন্য দরকার ছিল। তো মোটর স্টার্ট হওয়ার জন্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হওয়ার যে দরকারটা ছিল সেই দরকারটা তাহলে এখানে পূরণ করলো কে, সেটা পূরণ করলো আমার এই অক্সিলারি ওয়াইন্ডিংটা। কারণ কি, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের মধ্যে যে কারেন্ট যাচ্ছে IA আর মেন ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে যেটা IM, এই দুটো কারেন্টের জন্য যে নিজেদের ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড এরা একে অপরের সাথে ইন্টারাক্ট করে কি করছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, হুইচ ইজ ভেরি মাচ নেসেসারি ফর দ্য প্রোডাকশন অফ টর্ক ইন এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে এইভাবে মোটরে টর্কটা প্রডিউস হবে। আচ্ছা, এবার এই যে টর্ক প্রডিউস হচ্ছে তার জন্য মোটর তো ঘুরবে, মোটর যদি ঘোরে তাহলে মোটর ঘোরার নিশ্চয়ই একটা ডিরেকশানও থাকবে, সেই ডিরেকশানটা কোন দিকে হবে সেটা একটু ডিসকাস করে নেওয়া যাক। এটা আমি বুঝিয়ে দিচ্ছি, বাট পরীক্ষাতে ডিসকাস করে লিখতে হবে না, জাস্ট ডিরেকশানটা লিখে দিলেই হবে। বাট মেশিন নিয়ে পড়ছো, জিনিসটা বোঝা দরকার। দেখো দুটো কোয়ান্টিটি আমি নিচ্ছি, ঠিক আছে, জাস্ট আরবিটারি। সাপোজ এটা হচ্ছে গিয়ে ভোল্টেজ আর এটা হচ্ছে গিয়ে কারেন্ট। ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সেটাকে সাপোজ আমি ফাই নাম দিলাম। তো এটা তো গেল হচ্ছে গিয়ে ফেজার ডায়াগ্রাম, বাট জিনিসটাকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কীরকম দাঁড়াবে একটু দেখা যাক। ভোল্টেজকে আমরা রেফারেন্স নিয়েছি, সো ভোল্টেজকে আমরা ড্র করে নিই ফার্স্টে। এটা হচ্ছে আমার ভোল্টেজ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এই ফেজার ডায়াগ্রামটার থেকে দেখতে পাচ্ছি ভোল্টেজকে রেফারেন্স নেওয়া আছে আর কারেন্ট ল্যাগ করছে কত ডিগ্রিতে, 5 ডিগ্রিতে ল্যাগ করছে। তাহলে বেসিক্যালি ভোল্টেজ যদি এটা 0, এটা হচ্ছে গিয়ে আমার π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π, এই বরাবর ওমেগা টি নিয়ে নাও, এই বরাবর আমি ভোল্টেজ নিচ্ছি আর কারেন্টও ড্র করবো এখানে। এটা বলতে পারো Vm, এটা তোমরা V = Vm sin ওমেগা টি করে এসছো আগে। এটা হচ্ছে আমার -Vm। আচ্ছা, এটা তো গেল আমার ভোল্টেজের ওয়েভফর্ম যেটা আমরা রেফারেন্স নিয়েছিলাম। এবার আমি কারেন্টের ফেজার ডায়াগ্রামটা ড্র করতে চাই। কারেন্ট কি দেখতে পাচ্ছি আমরা, ফাই অ্যাঙ্গেলে ভোল্টেজ থেকে পিছিয়ে আছে। তাহলে মোট কথা, 1 মিনিট, ভোল্টেজ যদি 0 থেকে স্টার্ট হয়, কারেন্ট কোত্থেকে স্টার্ট হবে, ফাই অ্যাঙ্গেল পর থেকে, কারণ দেখতেই পাচ্ছি কারেন্ট ফাইয়ে ল্যাগ করছে। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে গিয়ে এটুকু হচ্ছে ফাই, তাহলে এখান থেকে কারেন্ট স্টার্ট হলো, এখান থেকে, একটু ভালো করে আঁকা যাক, এখান থেকে কারেন্ট স্টার্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমার কারেন্টের ওয়েভফর্ম, ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু, এটুকু কত বলো তো, এটুকু হচ্ছে ফাই অ্যাঙ্গেল পর থেকে স্টার্ট হয়েছে। এই যে অ্যাঙ্গেলটা, এটা কত হবে, π + ফাই, ঠিক আছে, যেগুলো আমরা ইটেকে করে আসি। বা এই যে অ্যাঙ্গেলটা, এটা কত হবে, 2π + ফাই অ্যাঙ্গেল করে পিছিয়ে গেছে। বাট এখানে আমার কোন জিনিসটুকু বুঝতে হবে এই জায়গাটায়, দেখো ভোল্টেজ স্টার্ট হয়েছে কোত্থেকে, 0 থেকে স্টার্ট হয়েছে। কারেন্ট স্টার্ট হলো কোত্থেকে, ফাই থেকে স্টার্ট হলো, তাই না, ফাই অ্যাঙ্গেল পর থেকে। তাহলে ভোল্টেজ স্টার্ট হলো 0 থেকে, কারেন্ট স্টার্ট হলো হচ্ছে গিয়ে ফাই থেকে। ভোল্টেজ ম্যাক্সিমাম কোথায় হয়েছে গো, π/2-তে। ভোল্টেজ ম্যাক্সিমাম হলো π/2-তে। কারেন্ট দেখো ম্যাক্সিমাম হচ্ছে এরকম জায়গাটায়, সেটা হচ্ছে কি এরকম জায়গায়। ফাই অ্যাঙ্গেল পর থেকে যদি কারেন্ট স্টার্ট হয়ে থাকে তাহলে ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম হয়েছে তার ফাই অ্যাঙ্গেল পরে গিয়ে কারেন্ট ম্যাক্সিমাম হবে। তাহলে কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে π/2 + ফাইয়ে। তারপরে ভোল্টেজ আবার দেখো 0 হয়েছে কততে, পাইয়ে। আর কারেন্ট আবার কোথায় 0 হয়েছে, π + ফাইয়ে। কারণ কি, কারণ কারেন্ট হচ্ছে গিয়ে ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, মানে ভোল্টেজ যেটা অ্যাচিভ করছে সেই জিনিসটা কারেন্ট অ্যাচিভ করছে ফাই অ্যাঙ্গেল পরে। এটা আমরা ফেজার ডায়াগ্রাম থেকেই বলতে পারতাম, বাট গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করে দিলাম যাতে তোমাদের জিনিসটা মাথায় থাকে। তাহলে বেসিক্যালি তোমাকে যদি একটা ফেজার ডায়াগ্রাম এরকম দেওয়া হয়, সাপোজ এটা হচ্ছে গিয়ে I1 আর এটা হচ্ছে গিয়ে I2, এদের মধ্যে অ্যাঙ্গেল সাপোজ আমি 30 ডিগ্রি বললাম কথার কথা,
তাহলে এটার থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে I1 কারেন্টটাকে আমরা এখানটায় রেফারেন্স নিয়েছি, আর এই রেফারেন্স কারেন্টের সঙ্গে I2 কারেন্টটা 30 ডিগ্রিতে ল্যাগ করছে। এটা ছবির থেকে ডিরেক্টলি আমরা বলতে পারবো। এটাকে ভেঙে আরও কিভাবে ভালো করে বলতে পারবো, যে I1 কারেন্টকে আমরা রেফারেন্স নিয়েছি, আর I2 কারেন্টটা I1 কারেন্টকে সব সময় 30 ডিগ্রিতে ল্যাগ করবে। সব সময় 30 ডিগ্রিতে ল্যাগ করবে মানে I1 কারেন্ট ম্যাক্সিমাম যখন হবে তার 30 ডিগ্রি পরে I2 কারেন্টটা ম্যাক্সিমাম হবে। I1 কারেন্টটা যখন 0 ডিগ্রি হবে তার 30 ডিগ্রি পরে আমার কারেন্টটা I2 কারেন্টটা ম্যাক্সিমাম হবে, সরি 0 হবে। মানে I1 কারেন্ট যা যা করবে তার 30 ডিগ্রি পরে I2 কারেন্টটা সেম জিনিস করবে। এবার আসা যাক এই গ্রাফটায়। দেখো এই গ্রাফে এটা হচ্ছে কি আমার অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট, এটা হচ্ছে মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট। আমরা দেখেই বুঝতে পারছি মেন ওয়াইন্ডিংয়ের কারেন্টটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্টকে ল্যাগ করছে। কত অ্যাঙ্গেলে ল্যাগ করছে চলো সেটাও আমরা ধরে নিই। এই যে অ্যাঙ্গেলটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট আর মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম বিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্টকে যদি আমি রেফারেন্স বলে থাকি, তাহলে মেন ওয়াইন্ডিংয়ের যে কারেন্টটা সেটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্টকে বিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে। তার মানে আইএ কারেন্টটা যা যা অ্যাচিভ করবে, আইএম কারেন্টটা সব কিছু তার বিটা অ্যাঙ্গেল পরে অ্যাচিভ করবে। আইএ কারেন্ট যখন ম্যাক্সিমাম হবে তার বিটা অ্যাঙ্গেল পরে আইএম কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে অ্যান্ড সো অন। তাহলে এই যে দেখতেই পাচ্ছি এখানে ডমিনেট কে করছে, আইএ কারেন্টটা ডমিনেট করছে। তো তার জন্য আমার যে রোটেশনের যে ডিরেকশানটা সেটা অক্সিলারি ওয়াইন্ডিং থেকে মেন ওয়াইন্ডিংয়ের দিকে হবে। দেখো এটা হচ্ছে আমার অক্সিলারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে মেন ওয়াইন্ডিং, ডিরেকশানটা এদিকে দেখানো হয়েছে। তাহলে এই গেল হচ্ছে কি আমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের যে একটা স্পেশাল টাইপ রেজিস্টার স্প্লিট ফেজ বলতে পারো। তো সেটার টাইপ গেল হচ্ছে কি এটা। আচ্ছা, এখানে আমি যদি ডিরেকশান অফ রোটেশন চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? ডিরেকশান অফ রোটেশন চেঞ্জ করতে গেলে ভুল করেও এখানে বলবে না যে এই পোলারিটিটাকে চেঞ্জ করব, ঠিক আছে? মানে এটাকে মাইনাস করে দেবো, এটাকে প্লাস করে দেবো, তাহলে কিন্তু হবে না। কেন তাহলে হবে না? কারণ দেখো যে আমি যদি এটাকে মাইনাস করি, এটাকে প্লাস করি, তাহলে এই যে অক্সিলারি ওয়াইন্ডিংটা আছে সেটারও, চলো এখানটাই দেখানো যাক তাহলে ভালো বুঝতে পারবে। দেখো আমি যদি এটাকে মাইনাস করি, এটাকে প্লাস করি, বা আরও ভেঙে বলি, চলো দেখো এখানে প্লাস মাইনাসও দেওয়া আছে, এই হিসেবে এটা হচ্ছে গিয়ে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে গিয়ে প্লাস, এটা হচ্ছে গিয়ে মাইনাস, কারণ এখানে প্লাস আর এখানে মাইনাস দেওয়া আছে। এবার আমি সাপ্লাইয়ের টার্মিনালকে চেঞ্জ করে দিলাম। সাপ্লাইয়ের টার্মিনালকে যদি চেঞ্জ করে দিই, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে একই রকমভাবে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, একই রকমভাবে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তার মানে মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যেই কারেন্টের ডিরেকশান কিন্তু পাল্টে যাবে। দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে কারেন্টের ডিরেকশান যদি পাল্টে যায় তাহলে কিন্তু টর্কের ডিরেকশান একই থাকবে। কেন টর্কের ডিরেকশান একই থাকবে? কারণ যে টর্কটা প্রডিউস হচ্ছে সেটা এবার দেখা যাক। যে টর্কটা প্রডিউস হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আইএম ইন্টু আইএ ইন্টু সাইন বিটা। যেখানে আইএম হচ্ছে মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট, আইএ হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট, আর বিটা যেটা সেটা হচ্ছে গিয়ে আইএম আর আই এর মধ্যে যে অ্যাঙ্গেলটা তোমরা দেখেইছো, এখানটায় দেখানো হয়েছে যে বিটাকে দেখানো হয়েছে। তাহলে তুমি যখন সাপ্লাইয়ের পোলারিটিকে চেঞ্জ করে দিচ্ছ তখন আইএমটাও রিভার্স হয়ে যাবে। মানে সাপোজ আমি কারেন্ট উল্টো দিকে ফ্লো হচ্ছে, তাহলে মাইনাস আইএম ধরে নিলাম। অক্সিলারি কারেন্ট যেটা সেটারও ডিরেকশান উল্টে যাবে, যদি সাপ্লাই পোলারিটি চেঞ্জ করি, মাইনাস আইএ হয়ে গেল ইন্টু সাইন বিটা। তো মাইনাসে মাইনাসে যখন গুণ হবে তখন তো আবার প্লাস হয়ে যাবে, দিয়ে আলটিমেটলি কী দাঁড়াবে? আইএম ইন্টু আইএ ইন্টু সাইন বিটা। সো আলটিমেটলি এখানেও আইএম ইন্টু আইএ ইন্টু সাইন বিটা ছিল, এর জন্য যদি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করে, এখানেও আইএম ইন্টু আইএ ইন্টু সাইন বিটা হলো, এর জন্য ক্লকওয়াইজ ডিরেকশান রোটেট করবে। সো আমরা কি করতে পারি? আমরা ডিরেকশান অফ রোটেশন চেঞ্জ করার জন্য যেটা করতে পারি, যে এই যে পয়েন্টটা আছে এটাকে খুলে এনে আমি এখানে লাগাবো, আর এই যে পয়েন্টটা আছে সেটাকে খুলে এনে এখানটায় লাগাবো। মানে শুধুমাত্র যে অক্সিলারি ওয়াইন্ডিংটা আছে
সেই অক্সিলারি ওয়াইন্ডিংয়ের টার্মিনালগুলোকে ইন্টারচেঞ্জ করব। কথাটা ভালো করে খেয়াল রাখবে। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেরকম যে কোনো দুটো সাপ্লাই টার্মিনাল চেঞ্জ করে দিলেই হতো, এখানে কিন্তু তা হবে না। সাপ্লাই টার্মিনাল যদি আমি চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে অক্সিলারি ওয়াইন্ডিং আর মেন ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট রিভার্স হয়ে যাবে, দিয়ে ঘুরে ফিরে টর্কের ডিরেকশন একই থাকবে। এখানে করতে গেলে যেটা করতে হবে, টর্কের ডিরেকশন বা আমার মোটরের যে রোটেশনের ডিরেকশন সেটাকে যদি রিভার্স করতে চাই, তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের যে টার্মিনাল দুটো আছে সেটাকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে, এবার এখানটায় দেখো একটা সুইচের কথা বলা আছে, যেটাকে বলা হচ্ছে সিএস। সিএস মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। ঠিক আছে, বেসিক্যালি এটা কি করবে, আমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক কত? স্টার্টিং টর্ক হচ্ছে 0, তাই না, যদি অক্সিলারি ওয়াইন্ডিং না থাকে। তো স্টার্টিংয়ের সময় সেন্ট্রিফিউগাল সুইচ যেটা আছে সেটাকে কি করা হয়? অন করে রাখা হয়। এই যেটা আছে এটাকে অন করে রাখা হবে। যখনই আমি অন করলাম আর এখানে যখনই আমি সাপ্লাই প্রোভাইড করছি, তাহলে দুটো ওয়াইন্ডিংয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে গেল, মেন ওয়াইন্ডিং, অক্সিলারি ওয়াইন্ডিং। যখনই দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হবে তখন কি হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আমার কেন দরকার ছিল? ফর দ্য প্রোডাকশন অফ টর্ক। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হলো, তার জন্য স্টার্টিং টর্ক ডেভেলপ হয়ে গেলে মোটরটা ঘুরতে শুরু করবে। মোটরটা ঘুরতে ঘুরতে যখন ওর স্পিড 70 to 80% অফ দ্য সিঙ্ক্রোনাস স্পিড হবে, মানে সিঙ্ক্রোনাস স্পিড যদি সাপোজ 1500 RPM হয়, কথার কথা বলছি, এর মোটামুটি যখন 70% স্পিড অ্যাচিভ করে যাবে, 70% মানে এটার যদি 70% নাও কত হবে? 1050 RPM। তো 1050 RPM যখন স্পিড হয়ে যাবে তখন কি করা হবে? এই সুইচটাকে ডিসকানেক্ট করে দেওয়া হবে। কেন ডিসকানেক্ট করে দেওয়া হবে? কারণ আমার স্টার্টিংয়ের জন্য দরকার ছিল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা যখন এই সুইচটাকে শুরুতে অন করলাম তখন তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়ে গেল। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হওয়ার জন্য স্টার্টিং টর্ক ডেভেলপ হয়ে গেল, মোটরটাও ঘুরতে শুরু করলো। মোটর ঘুরতে ঘুরতে তার স্পিড যখন ওই সিঙ্ক্রোনাস স্পিডে 70 to 80% স্পিডে পৌঁছে যাবে তখন সুইচটাকে ডিসকানেক্ট করে দাও, কাজ মিটে গেল। তাহলে এই যে সুইচটাকে আমরা এখানটায় ডিসকানেক্ট করে দিলাম, এই ডিসকানেকশানের জন্য কি হলো? স্টার্টিং ওয়াইন্ডিংয়ে তো আর কারেন্ট ফ্লো হবে না। তো তার জন্য এই ওয়াইন্ডিংটাকে, মানে এই অক্সিলারি ওয়াইন্ডিংয়ে তো কারেন্ট ফ্লো হবে না, তাই না? তার মানে সেটাই আমরা তো ওই এর আগের ক্লাসে দেখছিলাম যে স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিংয়ে শুধুমাত্র স্টার্টিংয়ের সময়তে কারেন্টটা ফ্লো হয়, বাকি টাইমে কারেন্ট ফ্লো হয় না। এবার সেটার উপর বেস করে আমরা ওর ডিজাইন করেছিলাম যে ওখানে থিন ওয়্যার আর কম নাম্বার অফ টার্নসের কয়েল আমরা সেখানটায় ইউজ করেছিলাম। তাহলে এই গেল হচ্ছে আমার টোটাল স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, যেটা স্প্লিট ফেজের মধ্যে রেজিস্টার টাইপ আর কি, রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ বা রেজিস্টার স্প্লিট ফেজ যেটা বলে সেই টাইপের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বা স্প্লিট ফেজ স্টার্টিং বলতে পারো। তো স্প্লিট ফেজ স্টার্টিং আমরা যে পড়লাম, এবার তাহলে এর একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স দেখে নেওয়া যাক। তো টর্ক স্পিড তো আমরা ইকুয়েশনটা এখনও ডিরাইভ করিনি টর্কের যে ইয়েটা, বাট তাও তোমরা বুঝতে পারবে। ফার্স্টে এটা রাফে দেখে নাও। আমরা যদি 3 ফেজ ইন্ডাকশন মোটরের টর্ক স্পিডের ক্যারেক্টারিস্টিক্স বলি তাহলে সেটা কীরকম হয়? আর একটু করা যাক, এটা হয় এরকম। এই বরাবর হচ্ছে কি আমার স্পিড, এই বরাবর হচ্ছে কি আমার টর্ক। এটা ছিল হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, যেখানে এইটুকু হচ্ছে আমার স্টার্টিং টর্ক, তাই না? আর এটা তো আমার ম্যাক্সিমাম টর্ক, জানাই কথা, আমি এখানটা আর লিখছি না। যদি আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বলি, তো যখন আমরা এটার এক্সপ্রেশন ডিরাইভ করব তখন দেখতে পাবে বেসিক্যালি যারা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্লাস মন দিয়ে করেছো তার সঙ্গে এটার বিশেষ কোনো ডিফারেন্সই নাই। ওটা 3 ফেজ ছিল, এটা সিঙ্গেল ফেজ, আর কিছুই না। বাট এখানে যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা হবে সেটা হবে এরকম। কেন এরকম হবে? তার কারণ
এখানে স্টার্টিং টর্ক 0, তার জন্য এটা অরিজিন বা 0 থেকে স্টার্ট হয়েছে, আর এর ক্ষেত্রে স্টার্টিং টর্ক 0 না, তার জন্য এরকম একটা যে কোনো ভ্যালুর থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো এটা ছিল এই যে এই গ্রাফটা ড্র করলাম, এটা কখন বলো তো? যখন অক্সিলারি ওয়াইন্ডিং, সংক্ষেপে অক্স লিখলাম, অ্যাবসেন্ট। অক্সিলারি ওয়াইন্ডিং যখন অ্যাবসেন্ট, অক্সিলারি ওয়াইন্ডিং দিলে কি হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, তখন একটা স্টার্টিং টর্ক প্রোভাইড হবে। তো এবার আমরা অক্সিলারি ওয়াইন্ডিং থাকলে এটা কি হবে সেটা দেখব। সো ওয়েট, তো অক্সিলারি ওয়াইন্ডিং না থাকলে গ্রাফটা কীরকম হবে সেটাকে আমি একটু ডটেড লাইন দিয়ে ড্র করছি, দেখে নাও ফার্স্টে। অক্সিলারি ওয়াইন্ডিং ছাড়া স্টার্ট করলে গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল, ঠিক? আচ্ছা, যেটাকে এখানটায় ড্র করেছিলাম সেটাকে ডটেড লাইন দিয়ে আমি এখানটায় দেখালাম। এবার আমি তো অক্সিলারি ওয়াইন্ডিং সমেত স্টার্ট করব, তাই না? তো অক্সিলারি ওয়াইন্ডিং সমেত আমি স্টার্ট করছি। এবার দেখো তাতে কী হবে। তাহলে অক্সিলারি ওয়াইন্ডিং থেকে যখন স্টার্ট করব তাহলে নিশ্চয়ই একটা স্টার্টিং টর্ক থাকবে, তাহলে আমার এখন আর 0 পয়েন্ট থেকে স্টার্ট হবে না। তাহলে এখান থেকে গ্রাফটা স্টার্ট হলো, এখান থেকে গ্রাফ স্টার্ট হলো। এবার একটু ইয়ে করে দিই, এখানে একটু বেন্ড করতে হবে। 1 মিনিট একটু দাঁড়াও, হাতে আছি তো স্ক্রিনে, যার জন্য মুশকিলটা হচ্ছে। তাও এবার একটা শেপ এসছে। তো এখানটায় দেখো, আমি একটু আগে এই যে সেন্ট্রিফিউগাল সুইচটা নিয়ে কথা বলেছিলাম। সেন্ট্রিফিউগাল সুইচ কি বলেছিলাম? 70 to 80% স্পিড যখন হয়ে যাবে তখন আমরা সুইচটাকে অফ করে দেবো, তার মানে তখন আর স্টার্টিং ওয়াইন্ডিং থাকবে না। তার মানে দেখো গ্রাফটা এই পয়েন্ট অবধি পৌঁছে গেছে। এই পয়েন্ট মানে তার করেসপন্ডিং স্পিড কীরকম হবে? এরকম জায়গায়, যেটা আমি বলতে পারি মোটামুটি এই গ্রাফ থেকে যে 70 to 80% অফ সিঙ্ক্রোনাস স্পিড, তাই না? 70 to 80% অফ সিঙ্ক্রোনাস স্পিড। তাহলে এই পয়েন্টে আসার পরে কি হচ্ছে? সেন্ট্রিফিউগাল সুইচটাকে আমরা অফ করে দিচ্ছি। তো সেন্ট্রিফিউগাল সুইচ যদি অফ করে দিই তাহলে এখন আর কটা ওয়াইন্ডিং আছে গো? একটাই ওয়াইন্ডিং আছে, সেটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। আর অক্সিলারি ওয়াইন্ডিং থাকলে গ্রাফ কোনটা হতো? ডটেড লাইনে। তাহলে বেসিক্যালি এই পয়েন্টে আসার পর যেহেতু আমি অক্সিলারি ওয়াইন্ডিংকে বন্ধ করে দিচ্ছি, আচ্ছা আমি আরেকবার রিপিট করছি, আমি অক্সিলারি ওয়াইন্ডিং বললাম না মেন ওয়াইন্ডিং বললাম, আমি নিজেই ভুলে গেলাম। তো এই যে গ্রাফটা আছে ডটেড লাইনের, এটা হচ্ছে মেন ওয়াইন্ডিংয়ের গ্রাফ, ঠিক আছে? মেন ওয়াইন্ডিংয়ের গ্রাফ দেখো 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, তার কেন? স্টার্টিং টর্ক 0। বাট আমি তো অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং কানেক্ট করব, তো তার জন্য একটা স্টার্টিং টর্ক পাবো, যার জন্য যখন অক্সিলারি ওয়াইন্ডিং দিয়ে স্টার্ট করলাম দেখো গ্রাফটা শুরু হয়েছে আমার এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার মোটর স্টার্ট হয়ে গেল, মোটর ঘুরছে। এবার একটা জিনিস বলেছিলাম, সেন্ট্রিফিউগাল সুইচটা ততক্ষণই অন রাখবো যতক্ষণ আমার 70 to 80% স্পিড যখন উঠে যাবে ততক্ষণ অবধি। 70 to 80% সিঙ্ক্রোনাস স্পিডের যখন উঠে যাবে আর কি, সিঙ্ক্রোনাস স্পিডের 70 to 80% স্পিডে যখন মোটরটা ঘুরতে শুরু করবে, সেন্ট্রিফিউগাল সুইচকে আমি অফ করে দেবো। তাহলে মোটামুটি দেখো এই যে গ্রাফটা আছে, স্পিড, এই যে গ্রাফটা এত দূর অবধি চলে এসছে, তার কারেসপন্ডিং স্পিড কোনটা? এটা মোটামুটি সিঙ্ক্রোনাস স্পিডের 70 to 80% বলতে পারি, কারণ এই যে জায়গাটা এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস স্পিড, সেটা 3 ফেজ ইন্ডাকশন মোটরই দেখিয়েছিলাম। তাহলে এইটুকু আমরা বলতে পারি 70 to 80% অফ সিঙ্ক্রোনাস স্পিড। তাহলে এই পয়েন্টে এসে আমি করলাম কি, সেন্ট্রিফিউগাল সুইচকে অফ করে দিই। সেন্ট্রিফিউগাল সুইচকে অফ করে দিলাম। তাহলে সেন্ট্রিফিউগাল সুইচ যদি অফ করে দিই তাহলে এখন সার্কিটে কতগুলো, মানে স্টেটারে কতগুলো ওয়াইন্ডিং ইন অপারেশন আছে? একটা ওয়াইন্ডিং। সেন্ট্রিফিউগাল সুইচ অফ করে দিয়েছি, তার মানে অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং বাদ চলে গেল। কি পড়ে থাকলো? মেন ওয়াইন্ডিং পড়ে থাকলো। তাহলে গ্রাফটা এই অবধি এলো, তারপরে এই অবধি এলো, দেখতে পাচ্ছ। এবার এর পরে শুধুমাত্র মেন ওয়াইন্ডিং আছে। মেন ওয়াইন্ডিং যদি শুধুমাত্র থাকে তাহলে গ্রাফ কোনটা হওয়ার কথা? এটা হওয়ার কথা। সো বেসিক্যালি এই পয়েন্ট অবধি এলো, তারপরে গ্রাফটা এখান থেকে সেখানে শিফট হয়ে যাবে।
এক মিনিট, গ্রাফটা এখান থেকে এখানে শিফট হয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমার কি বলে যে ইন্ডাকশান মোটরটা আমরা এখন পড়ছি স্প্লিট ফেজ মোটর, সেটার টর্ক স্পিড গ্রাফ। ডটেড লাইন যেটা, সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকলে গ্রাফটা হতো, অক্সিলারি ওয়াইন্ডিং সমেত গ্রাফটা স্টার্ট হলো হচ্ছে গিয়ে এখানটায়। এই পয়েন্টে আসার পরে সেন্ট্রিফিউগাল সুইচকে আমরা অফ করে দিলাম, কারণ মোটরের স্পিড সিঙ্ক্রোনাস স্পিডের 70 to 80% হয়ে গেছে। তাহলে সেন্ট্রিফিউগাল সুইচকে অফ করে দিলে এখন শুধুমাত্র কোন ওয়াইন্ডিং পড়ে থাকবে? মেন ওয়াইন্ডিং পড়ে থাকবে। তো তার জন্য গ্রাফটা এখান থেকে কি হলো, মেন ওয়াইন্ডিংয়ের যে অরিজিনাল গ্রাফটা ছিল সেখানটায় শিফট হয়ে গেল। তাহলে এই গেল হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স, বা রেজিস্ট্যান্স নাও বলতে পারো, স্প্লিট ফেজ মোটরও পরীক্ষায় আসতে পারে, সেটার সমস্ত ডিটেলস আমরা দেখলাম। ফার্স্টে দেখলাম তার কি বলে স্প্লিট ফেজ কেন করা হচ্ছে, তারপরে দেখলাম স্প্লিট ফেজ করার পর দুটো যে ওয়াইন্ডিং পেলাম তাদের স্পেসিফিকেশানগুলো কীরকম হবে, তারপরে তার যে স্কিমেটিক ডায়াগ্রাম, নর্মাল সার্কিট ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম সেটা দেখলাম, মোটরের রোটেশনের ডিরেকশান কোন দিকে হবে সেটা দেখলাম, তারপরে মোটরের রোটেশনের ডিরেকশান রিভার্স করতে গেলে কি করতে হবে সেটাও দেখলাম, অ্যান্ড ফাইনালি আমরা টর্ক স্পিড যে ক্যারেক্টারিস্টিক্স সেটাও দেখলাম। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের প্রথম মোটরটা, যেটা হচ্ছে গিয়ে স্প্লিট ফেজ মোটর। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে ক্যাপাসিটার স্প্লিট ফেজ মোটর। বাট তার আগে এক মিনিট একটু ওয়েট করতে হবে সবাইকে, একটু জল খেয়ে নিই, যা পজ করাই যায় ভিডিওটা। আচ্ছা, তো আমরা এবার ক্যাপাসিটার দিয়ে মোটরটা করব, ক্যাপাসিটার স্প্লিট ফেজ মোটর। ক্যাপাসিটার স্প্লিট ফেজ মোটরে আর কিচ্ছু না, আমরা এই যে সার্কিটটা তোমরা পেয়েছিলে এখানটায়, এই যে সার্কিটটা পেয়েছিলে, এই সার্কিটে এক মিনিট অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে একটা ক্যাপাসিটারকে সিরিজে কানেক্ট করে দেব। ক্যাপাসিটার যে সিরিজে কানেক্ট করছি তার দুটো কারণ, এক হচ্ছে গিয়ে যে স্টার্টিং টর্কটা আছে সেই স্টার্টিং টর্কটাকে আমরা বাড়াবো, কিভাবে স্টার্টিং টর্ক বাড়বে সেটা আমরা দেখব। আর দুই হচ্ছে গিয়ে এখানে যখন আমরা অক্সিলারি ওয়াইন্ডিং ইউজ করেছি, অক্সিলারি ওয়াইন্ডিংটা কী ধরনের ওয়াইন্ডিং, তাতে রেজিস্ট্যান্স বেশি আছে, ইন্ডাকটেন্সের পরিমাণ বা ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের পরিমাণ কম আছে, বাট যাই হোক না কেন ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আছে। তাহলে মোট কথা আমার যে অক্সিলারি ওয়াইন্ডিংটা সেটা সার্কিটটা কীরকম, ল্যাগিং ইন নেচার, তার জন্য পাওয়ার ফ্যাক্টর কী হবে, ল্যাগ করবে। পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করা মানে সেটাকে আমরা পোর পাওয়ার ফ্যাক্টর বলি, আমরা সবসময় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার চেষ্টা করি। তো তার জন্য আমরা ক্যাপাসিটার সেখানে কানেক্ট করব, তাতে আমার পাওয়ার ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট হবে। পাওয়ার ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট ক্যাপাসিটার কানেক্ট করলে কিভাবে হয় সেটা সার্কিট থিওরিতে খুব অল্প পরিমাণে ছিল, আর যেটা আছে সেটা তোমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলে একটি সাবজেক্ট আছে, সেখানে পেয়ে যাবে। বা আমাদের মেশিনে সিঙ্ক্রোনাস মোটরের একদম লাস্টে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার বলে একটা জায়গা আছে, সেখানেও কিছুটা দেখতে পাবে, বাট মেনলি আছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারে, যেখানে ক্যাপাসিটার কেন ইউজ করা হয় না করা হয় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য সেটা দেখানো থাকবে। তো যাই হোক, আমাদের সার্কিট সেম থাকবে, শুধু একটা আমরা সিরিজে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে ক্যাপাসিটার কানেক্ট করে দেবো। পারপাস কি, এক পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, মানে স্টার্টিংয়ের সময় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, আর দুই হচ্ছে গিয়ে কি বলে স্টার্টিং যে টর্কটা আছে সেই স্টার্টিং টর্কটাকে বাড়ানো। তো ওয়েট করো, আমি ছবিটা অ্যাড করে নিই। আছে আই গেস, নাহলে আমাকে আঁকতে হবে আবার, এই তো আছে।
তো বললাম না যে শুধুমাত্র একটা ক্যাপাসিটারকে কি করা থাকবে, সিরিজে কানেক্ট করা থাকবে। দেখো সেই ক্যাপাসিটারটাকে সিরিজে কানেক্ট করা আছে, আর কোনো চেঞ্জ নাই। এখানে যেহেতু ক্যাপাসিটার অ্যাড করা হয়েছে সেন্ট্রিফিউগাল সুইচের সঙ্গে, দেখো সিরিজে আছে, তার জন্য দেখো এখানেও ক্যাপাসিটারটাকে কানেক্ট করা আছে। বাকি সমস্ত কিছু সেম, বাকি যে প্রিন্সিপাল ছিল সেটাও সেম, মানে আগেরটা যেভাবে যে অপারেটিং প্রিন্সিপালে কাজ করছিল এখানেও সেম অপারেটিং প্রিন্সিপালে কাজ করবে। অক্সিলারি ওয়াইন্ডিং আর মেন ওয়াইন্ডিংয়ের কারেন্টের মধ্যে ইন্টারাকশনের জন্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর তার জন্য মোটরটা ঘুরতে শুরু করবে, স্টার্ট হয়ে যাবে। ওখানেও যা ছিল তাই এখানেও মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং কোনটা থিক হবে কোনটা থিন হবে সেগুলো ওখানেও যা ছিল এখানেও সেম। এখানে শুধুমাত্র ক্যাপাসিটারটাকে কানেক্ট করা হয়েছে জাস্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ স্টার্টিং পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড প্রোডাকশন অফ হায়ার স্টার্টিং টর্ক। এই দুটোই হচ্ছে গিয়ে মেন কারণ। তো যাই হোক, আমরা সার্কিট যখন ড্র করে ফেলেছি এখানটায়, তাহলে তার ফেজার ডায়াগ্রামও ড্র করতে হবে। তো একই রকমভাবে আমাদের ফেজার ডায়াগ্রাম যে ড্র করার প্রসিডিওর সেটাই আমরা এখানটায় অ্যাপ্লাই করব। দেখো এখানে প্যারালাল সার্কিট আছে, সো ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স নিয়ে নিই, প্যারালাল সার্কিটে কী হয়, ভোল্টেজ কনস্ট্যান্ট হয়, তো ভোল্টেজকে রেফারেন্স নিয়ে নিলে আমার ফেজার ডায়াগ্রাম ড্র করতে সুবিধা হবে। এক্ষেত্রে বলে রাখি, রেফারেন্স আমরা যাকে খুশি নিতে পারি নিজের মতো, বাট যে জিনিসটা কমন সেটাকে নিলে খাটনিটা তুলনামূলক কমে যায়। সো এখানে ভোল্টেজ কমন সবগুলোর মধ্যে, তো ভোল্টেজকে আমি রেফারেন্স নিলাম, ভোল্টেজকে রেফারেন্স নিয়েছি। ওকে, নাও মেন ওয়াইন্ডিং, এর আগের দিনে আমরা পড়িয়েছি যে মেন ওয়াইন্ডিংয়ের যে রিঅ্যাকটেন্স সেটা কিন্তু বেশি রাখা থাকে, মেন ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কম রাখা থাকে কপার লস কমানোর জন্য, কিন্তু রেজিস্ট্যান্স কম রাখলে তো ইম্পিডেন্স কমে যাবে, কিন্তু ইম্পিডেন্সকে ঠিক রাখার জন্য আমরা করি কি, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটাকে বাড়িয়ে দিই। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যদি বাড়িয়ে দিই তার মানে এটাই দাঁড়ালো যে মেন ওয়াইন্ডিংয়ের ল্যাগিং নেচার কিন্তু খুব বেশি, তাহলে মেন ওয়াইন্ডিংয়ের যে কারেন্টটা সেটা কী হবে, সেটা ল্যাগ করবে। এটা হচ্ছে আমার মেন ওয়াইন্ডিং, মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট। ওকে, নাও অক্সিলারি ওয়াইন্ডিং, অক্সিলারি ওয়াইন্ডিং হচ্ছে গিয়ে হাইলি রেজিস্টিভ ইন নেচার, বাট তার মধ্যে কিছু পরিমাণ ইন্ডাকটেন্স আছে, যার জন্য আমরা এর আগের যে ফেজার ডায়াগ্রামটা ড্র করেছিলাম সেখানটায় দেখো আইএকেও কিন্তু ল্যাগ করানো আছে, আইএকেও ল্যাগ করানো আছে। কারণ কি, আইএ যে বললাম এই যে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের যে সার্কিটটা হাইলি রেজিস্টিভ সার্কিট, বাট পুরোপুরি ইন্ডাকটেন্স তো ওর জিরো না, কারণ পিওরলি রেজিস্টিভ তো বলতে পারি না, তার জন্য কারেন্ট ল্যাগ করবে, খুব কম হলেও ল্যাগ করবে। কিন্তু এখানটায় আমি করেছি কি, তার সঙ্গে দেখো একটা ক্যাপাসিটারকে কিন্তু সিরিজে কানেক্ট করে দিয়েছি, ক্যাপাসিটারকে সিরিজে কানেক্ট করে দিয়েছি। এবার অক্সিলারি ওয়াইন্ডিংয়ের ইন্ডাকটিভ প্রপার্টি এমনিতেই খুব কম, আর তার তুলনায় অনেক হায়ার ভ্যালুর আমি ক্যাপাসিটার কানেক্ট করেছি, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের থেকে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এখানে বেশি। তাহলে বেসিক্যালি সার্কিটটা কী ধরনের সার্কিট হলো, সার্কিটটা হচ্ছে গিয়ে লিডিং টাইপের সার্কিট, কারণ এই সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের যা ভ্যালু তার থেকে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালু বেশি, তার মানে সার্কিটটা হচ্ছে লিডিং ক্যারেক্টারের সার্কিট, লিডিং পাওয়ার ফ্যাক্টরের সার্কিট, তার মানে এখানে বেসিক্যালি কারেন্ট লিড করবে। তাহলে এখানে কারেন্ট কত যাচ্ছে, আইএ কারেন্ট, তাহলে আমার আইএ কারেন্ট লিড করবে। দেখো ভোল্টেজকে আইএ কারেন্ট লিড করছে, 90 ডিগ্রিতে লিড করবে না কিন্তু আবার, ঠিক আছে, এটা আবার ভুল করে দিও না। কেন 90 ডিগ্রিতে লিড করবে না, 90 ডিগ্রিতে লিড করতে গেলে কারেন্ট ভোল্টেজকে তখনই 90 ডিগ্রিতে লিড করবে যখন সার্কিটটা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট হয়। এখানে তো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট নয়, রেজিস্ট্যান্স তো আছে, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু খুব বেশি আমার ইয়ের ক্ষেত্রে। তাহলে মোট কথা সার্কিটে কতগুলো কারেন্ট হলো, একটা হচ্ছে আইএ কারেন্ট আর একটা হচ্ছে আইএম কারেন্ট। এবার এই সার্কিটটাকে ভালো করে দেখো, যেটা এর আগের দিন করেছিলাম সেটাই করব। এই যে আইএ কারেন্টটা আছে, এই যে আইএ কারেন্ট আছে আর আইএম কারেন্ট আছে, এই দুটো কারেন্টের যদি রেজাল্টেন্ট নিই তাহলে কত পাবো, আই কারেন্ট। তাহলে এখানে এই যে আইএ কারেন্ট আছে আর আইএম কারেন্ট আছে, এদের রেজাল্টেন্ট নিতে হবে। রেজাল্টেন্ট আমরা কি করে নিই, ভেক্টরের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। এক মিনিট, আমাকে একটা সামান্তরিক ড্র করতে হবে। মোটামুটি একটা আমার হাতে যেটুকু হলো আর কি, তোমরা স্কেল পেন্সিল নিয়ে করবে। এটা হলো আমার টোটাল কারেন্ট। আইএ আর আইএম এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম, বিটা, সেটাকে আমরা নাম দিয়েছিলাম বিটা, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ হচ্ছে আমি এখানটায় বলছি।
ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল তাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল, তাই না? দেখো এখানটায় মুছে দিই, সার্কিটের মেন কারেন্ট কোনটা? আই কারেন্ট। সার্কিটের সাপ্লাই ভোল্টেজ কোনটা? ভি। তাহলে মানে ভি বা ভি1 যাই বলো, তাদের মধ্যে অ্যাঙ্গেল কোনটা? এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা কতটা বড়, আর এখানে অ্যাঙ্গেলটা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা দেখো কতটা ছোট। তাহলে কারেন্ট কম ল্যাগ করছে, এখন কারেন্ট কম ল্যাগ করছে মানে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে, পাওয়ার ফ্যাক্টর বেড়ে গেছে সার্কিটের, যেটা আমি চেয়েছিলাম। তাহলে এই ভ্যালু মানে এই এটা হচ্ছে কি আমাদের কি বলে যে ক্যাপাসিটার স্প্লিট ফেজ মোটর পড়লাম তার ফেজর ডায়াগ্রাম। আমরা দেখেছি যে টর্ক যেটা সেটার ভ্যালু কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল? আইএ ইন্টু আইএম ইন্টু সাইন বিটা। তো আইএ আইএমকে আমি ডিরেক্টলি কন্ট্রোল করতে তো পারছি না, মানে আইএকে পারলেও আইএমকে তো পারবো না করতে। সাইন বিটা আমি দেখতে পাচ্ছি টর্কের ভ্যালু আমি কি করে চেঞ্জ করতে পারবো বলো তো? বিটার ভ্যালুকে চেঞ্জ করে। বিটার ভ্যালু যদি বাড়াই তাহলে কি হবে? টর্কের ভ্যালুও বাড়তে শুরু করবে, তাই না? আর স্টার্টিংয়ের সময় তো আমি হাই টর্ক চাই, হাই স্টার্টিং টর্ক চাই, তাহলে স্টার্টিংয়ের সময় আমি কি করতে পারি? বিটার ভ্যালুকে বাড়িয়ে টর্কের ভ্যালু বাড়াতে পারি। বিটার ভ্যালুকে আমি কিভাবে বাড়াতে পারি? দেখো বিটা হচ্ছে গিয়ে কার ভেতরের অ্যাঙ্গেল? আইএ আর আইএম এর ভেতরের অ্যাঙ্গেল, তাই না? বিটার ভ্যালু কার উপর ডিপেন্ড করে? বিটার ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সার্কিটে কী পরিমাণ রেজিস্ট্যান্স আছে, সার্কিটে কী পরিমাণ ইন্ডাকটেন্স আছে মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আছে, সার্কিটে কী পরিমাণ ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স আছে তার উপর, ঠিক আছে? তিনটে জিনিসের উপরই ডিপেন্ড করবে বিটার ভ্যালু। বাট এই যে রেজিস্ট্যান্সটা, এই যে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা, এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি যেটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে কি ক্যাপাসিটারের ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। ক্যাপাসিটার বা কী বলে বেশি ভ্যালুর ক্যাপাসিটার আমি সিরিজে কানেক্ট করতে পারি বা কম ভ্যালুর ক্যাপাসিটার আমি কানেক্ট করতে পারি। তো ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স যত মানে ক্যাপাসিটেন্সকে চেঞ্জ করে আমি বিটার ভ্যালুকে চেঞ্জ করতে পারবো, তাই না? তাহলে এই বিটার ভ্যালুকে ম্যাক্সিমাম কত অবধি বাড়াতে পারবো? 90 ডিগ্রি অবধি বাড়াতে পারবো। বিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে, সাইন দেখো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? বা সাইন বিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। সাইন বিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে সাইন বিটা যখন ম্যাক্সিমাম হবে টর্কও তখন ম্যাক্সিমাম হবে, ঠিক? তাহলে সাইন বিটার ভ্যালু যখন 1 তখন সাইন বিটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে তখন হচ্ছে টর্ক ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে কি বলবো? বিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1, তাহলে বিটার ভ্যালু যখন 90 ডিগ্রি তখন টর্ক হবে হচ্ছে কি ম্যাক্সিমাম। তো ক্যাপাসিটারের ভ্যালুকে চেঞ্জ করে করে আমরা বিটার ভ্যালুকে যদি 90 ডিগ্রি আনতে পারি সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক পাওয়া যাবে। বাট এটা হচ্ছে আইডিয়াল কেস, টি তখন কী হয়ে যাবে? টি ম্যাক্স হয়ে যাবে বা টিডি ম্যাক্স হয়ে যাবে, যেটাই বলো না কেন। বাট এটা হচ্ছে আইডিয়াল কেস কেন? কারণ কখনোই বিটাকে পুরোপুরি 90 ডিগ্রি করা সম্ভব নয়। বিটাকে পুরোপুরি 90 ডিগ্রি হতে গেলে যে ব্রাঞ্চটা আছে ক্যাপাসিটারের ভ্যালু অনেক বেশি হতে হবে, ঠিক আছে? বাট কোনো ক্যাপাসিটারই পিওরলি ক্যাপাসিটিভ নয়, তার মধ্যেও কিছু লসিং নেচার থাকে আর কি। তো যাই হোক, মোট কথা আইডিয়ালি যদি আমরা বিটার ভ্যালুকে 90 ডিগ্রি করতে পারি ক্যাপাসিটারের ভ্যালুকে চেঞ্জ করে করে, তাহলে স্টার্টিংয়ে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে। বাট সেটা আইডিয়াল কেস, আইডিয়ালি বিটাকে 90 ডিগ্রি করা সম্ভব নয় বা করতে গেলে তার খরচ প্রচুর বেশি হয়ে যাবে। তো সেই জন্য বিটাকে স্লাইটলি লেস দ্যান 90 ডিগ্রি রাখা হয়, স্লাইটলি লেস দ্যান 90 ডিগ্রি। মানে অ্যাকচুয়ালি বিটাকে ক্যাপাসিটার ভ্যালু চেঞ্জ করে বিটাকে 90 ডিগ্রি করা যায়, ঠিক আছে? এরকম না যে করা যায় না, তা না, করা যায়। বাট তাতে ক্যাপাসিটারের যে দাম পড়বে, যে খরচ হবে সেটা অনেক বেড়ে যাবে, বা ক্যাপাসিটারের যে সাইজটা হবে সেটাও অনেক বেড়ে যাবে। তো সেই জন্য করা হয় না আর কি। তো এই গেল হচ্ছে কি আমার কি বলে ক্যাপাসিটার স্প্লিট ফেজ যে মোটর সেটার সার্কিট ডায়াগ্রাম, আর তার সঙ্গে তার কি বলে যেন মানে স্কিমেটিক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম, স্টার্টিং টর্ক কীভাবে বাড়াবো না বাড়াবো সেগুলো। এখানেও তাই, আমরা যদি ডিরেকশান অফ রোটেশন রিভার্স করতে চাই তাহলে শুধুমাত্র যে অক্সিলারি ওয়াইন্ডিংটা আছে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের
কানেকশানটা চেঞ্জ করব, মানে এটাকে খুলে এনে এখানে লাগাবো, এটাকে খুলে এনে এখানে লাগাবো, তবে ডিরেকশান রিভার্স হবে। আর এখানেও তাই, অক্সিলারির থেকে মেন ওয়াইন্ডিংয়ের দিকে ডিরেকশান রোটেট করবে। আচ্ছা, গ্রাফ কিন্তু এখানেও সেম, ঠিক আছে, গ্রাফটা কিন্তু এখানেও সেম, মানে তোমাকে যদি বলা হয় গ্রাফ আঁকতে, এখানেও একই রকম। এই বরাবর হচ্ছে আমার স্পিড, এই বরাবর হচ্ছে টর্ক। তো যদি শুধুমাত্র অক্সিলারি ওয়াইন্ডিং দিয়ে, মেন ওয়াইন্ডিং দিয়ে মোটরটাকে স্টার্ট করা হতো, তাহলে গ্রাফটা এরকম হতো, 0 0 দিয়ে যেত, কারণ স্টার্টিং টর্ক 0 হতো যদি শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকতো। বাট আমরা ওই দিয়ে করছি আর কি, কী বলে জানো, স্টার্টিং ওয়াইন্ডিং আছে, তাহলে স্টার্টিং টর্ক পাবো। তার জন্য আমার যে গ্রাফটা সেটা স্টার্ট হলো এভাবে, সিঙ্ক্রোনাস স্পিডের 70 to 80% যখন পৌঁছে গেলাম, তখন সেন্ট্রিফিউগাল সুইচ অফ করে দেব। সো সাথে সাথে আমার গ্রাফটা কি হবে, গ্রাফটা মেন ওয়াইন্ডিংয়ের গ্রাফে শিফট করে যাবে, এটা একদম শিফট করে যাবে। খাতায় যখন আঁকবে পুরো ডটেড লাইনের ওপর দিয়ে হবে। তাহলে এই গেল হচ্ছে আমার কি বলে ক্যাপাসিটার স্প্লিট ফেজ টাইপ মোটর। এরপর আমাদের ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটর থাকছে, ক্যাপাসিটার রান মোটর থাকছে, আর থাকছে শেডেড পোল স্টার্টিং। তো তিনটের মধ্যে আমরা জাস্ট আজকে একটা করব, এর পরের দিন বাকি দুটো করে তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের যে ব্যাপারটা থাকে সেটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। তো এবার হচ্ছে আমাদের ক্যাপাসিটার রান মোটর। দেখি ছবিটা আছে কিনা এখানটায়, আদারওয়াইজ ছবি আমাকে ড্র করতে হবে। এখানে এইটা কি, এটা দেখো, এর আগে যে মোটরটা পড়েছিলাম তার নাম কি ছিল, ক্যাপাসিটার স্পিড ফেজ মোটর, যেখানে আমি ক্যাপাসিটারটাকে কাজ করাচ্ছিলাম, ঠিক আছে। কখন কাজ করাচ্ছিলাম, স্টার্টিংয়ের সময় কাজ করাচ্ছিলাম, যখন 70 to 80% স্পিড উঠে যাচ্ছিল, তখন আমরা যে কি বলে ক্যাপাসিটারটা ছিল সেটাকে, মানে অক্সিলারি ওয়াইন্ডিং যেটা ছিল সেটাকে সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে ডিসকানেক্ট করে দিচ্ছিলাম। এখানে আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটাকে রেখেই দিচ্ছি, দেখো কোনো সেন্ট্রিফিউগাল সুইচ নাই, অক্সিলারি ওয়াইন্ডিংটাকে রেখেই দিচ্ছি। তার মানে অক্সিলারি ওয়াইন্ডিং আর মেন ওয়াইন্ডিং এখানে সবসময়তে কানেক্টেড থাকবে, ক্যাপাসিটারটাও অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে সবসময়তেই কানেক্টেড থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটরও অনেক সময় বলা হয়ে থাকে। একটা জিনিস আমাকে একটু বলো, সেটা না ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটর বলবো না, কারণ এখানে অ্যাকচুয়ালি আর একটা ক্যাপাসিটার থাকে, তো ক্যাপাসিটার রান মোটর বলাই বেটার। ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রানের মোটরের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি এখানটায়। ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান, এটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান। এটাও দেওয়া থাকলো, এটাও চলো এটাও আমি সংক্ষেপে এখানটায় বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানটায় আমরা যেটা করেছি, যে এতক্ষণ অবধি এই জায়গাটা ছিল না, এই জায়গাটা ছিল না, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা ক্যাপাসিটার কীভাবে কানেক্ট করা আছে, তার সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটার দিয়ে সেন্ট্রিফিউগাল সুইচটাকে রেখেছি। যখন স্টার্টিং হবে, স্টার্টিংয়ের সময়
আমরা সেন্ট্রিফিউগাল সুইচটাকে অন রাখছি, তাহলে স্টার্টিংয়ের সময় দুটো ক্যাপাসিটার কাজ করছে, একটা হচ্ছে C1 ক্যাপাসিটার আর একটা হচ্ছে C2 ক্যাপাসিটার। ঠিক আছে, এবার তুমি বলবে আমাকে যে কেন এখানটায় সেন্ট্রিফিউগাল সুইচটাকে আমি এখানটায়, দেখো সেন্ট্রিফিউগাল সুইচ যদি আমি অফ করে দিই তাহলে, চলো ছবিটাকে একটু জুম করি, সেন্ট্রিফিউগাল সুইচ যদি আমি অফ করি তাহলে C1 ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, বাট অক্সিলারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে তো কারেন্ট যাবে, কারণ এই সার্কিটটা তো ক্লোজ সার্কিটই আছে। তো কেন এটা করা হলো? কারণ দেখো, তুমি বলবে যে স্টার্টিংয়ের সময়তে আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের প্রডিউসের জন্য আমার অক্সিলারি ওয়াইন্ডিং রাখার দরকার ছিল, বাকি টাইমে তো থাকার দরকার নেই, তাও কেন রাখা হচ্ছে? দেখো তাও রাখার কারণ হচ্ছে গিয়ে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর বলো বা 3 ফেজ ইন্ডাকশান মোটর বলো, এদের পাওয়ার ফ্যাক্টর খুব পোর হয়। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর পোর হয় মানে এদের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইন নেচার হয়, আর পাওয়ার ফ্যাক্টর পোর হলে আমি দেখিয়েছি যে কারেন্ট তারা সোর্স থেকে বেশি ড্র করে। তো সেই জন্য আমরা শুধু মোটর বলে না, সব জায়গাতেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার চেষ্টা করি। তো সেই জন্য আমরা করছি কি, একটা ক্যাপাসিটারকে সবসময় সিরিজে কানেক্ট করে রেখেই দিচ্ছি অক্সিলারি ওয়াইন্ডিংয়ে, যাতে মোটর যতক্ষণ ধরে রান করবে না কেন তার পাওয়ার ফ্যাক্টর যাতে ইমপ্রুভ থাকে। তাহলে বেসিক্যালি এই C1 ক্যাপাসিটারটা লাগানো হয়েছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য, সরি C2 ক্যাপাসিটারটা লাগানো হয়েছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য, আর C1 ক্যাপাসিটারটা বেসিক্যালি হচ্ছে কি স্টার্টিং টর্ক বেশি প্রোভাইড করার জন্য। এনিওয়েজ, তো এটা আমরা পরের দিন আরও ডিটেলসে পড়বো। আর এখানটায় দেখো ক্যাপাসিটার রান মোটর যেটা আছে সেখানে দেখো কোনো সেন্ট্রিফিউগাল সুইচই নেই, সেখানে দুটো ওয়াইন্ডিং আছে, মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং। তো মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং থাকছে, স্প্লিট ফেজ করে দিয়েছি, তার মানে তো স্টার্টিং টর্ক তো প্রডিউস হবেই দুটো ওয়াইন্ডিং যেহেতু আছে। এখানেও দেখো একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা এখানটায় দুটো কাজ করছে, একটা হচ্ছে স্টার্টিং টর্ক প্রোভাইড করছে একটা, আর মানে স্টার্টিং টর্ককে বাড়ানোর কাজে আমি এখানে ইউজ করতে পারছি, আর হচ্ছে গিয়ে সিস্টেমের যে পাওয়ার ফ্যাক্টর সেটাকে ইমপ্রুভ করছে। যদি কোনো কারণে এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মোটর আর স্টার্ট হবে না, কারণ ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়া মানে কি সার্কিটটা ওপেন সার্কিট হয়ে গেল, সার্কিট ওপেন সার্কিট হয়ে গেলে শুধুমাত্র এই ওয়াইন্ডিংয়ে কারেন্ট ফ্লো হবে, অক্সিলারি ওয়াইন্ডিংয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন মোটরটা নিজে নিজে স্টার্ট হবে না। এবার একটা জিনিস বলো, এই যে মোটরটা দেখতে পাচ্ছ এর সঙ্গে বাস্তব কোনো অভিজ্ঞতার সঙ্গে পরিচয় মেলে, মানে বাস্তব কোনো অভিজ্ঞতার সঙ্গে মিলছে এটা? দেখো এটা হচ্ছে গিয়ে আমরা বাড়িতে যে ফ্যান ইউজ করি সেই ফ্যানের স্কিমেটিক ডায়াগ্রাম বলতে পারো। ফ্যানের ক্ষেত্রেও দুটো ওয়াইন্ডিং থাকে, একটা মেন ওয়াইন্ডিং আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং, আর অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে এই ক্যাপাসিটারটা কানেক্ট করা থাকে, যার জন্য দেখবে বাড়িতে হোক বা ট্রেনে হোক কখনো যদি ফ্যানের ক্যাপাসিটার যেটা আছে সেটা যদি পুড়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে দেখবে ফ্যানটা রোটেট করবে না। ঠিক আছে, সুইচ অন করার পরও ফ্যানটা রোটেট করবে না। তুমি ফ্যানের সুইচ দিয়ে রাখলে ফ্যান রোটেট করছে না, এবার তুমি সেই দেখবে ট্রেনে পেন দিয়ে বা কিছু দিয়ে ফ্যানটাকে ঘুরিয়ে দেওয়া হলো, সাথে সাথে যেদিকে ঘোরাবে ও সেদিকে ঘুরতে শুরু করবে। তাহলে বেসিক্যালি এখানে এই যে ক্যাপাসিটারটা সেটা হচ্ছে আমরা যে ক্যাপাসিটারটা ফ্যানে দেখতে পাই সেটাই, তার মানে আমরা যে ফ্যানটা ইউজ করছি বাড়িতে বা ট্রেনে সেগুলো হচ্ছে ক্যাপাসিটার আর রান মোটরটাই। ঠিক আছে, যেখানে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে মেন ওয়াইন্ডিং তো থাকবেই, অক্সিলারি ওয়াইন্ডিংও থাকবে, বাট কোনো সেন্ট্রিফিউগাল সুইচ নাই, ক্যাপাসিটার সবসময়তেই অপারেশানে থাকবে, মানে অক্সিলারি ওয়াইন্ডিং মেন ওয়াইন্ডিং দুটোই সবসময়তে অপারেশানে থাকবে। তো যাই হোক, আমরা এর পরের দিন এটাকেও নিয়ে দরকার পড়লে একটু ডিসকাস করব যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে, তার সঙ্গে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান যেটা আছে সেটাকেও ডিটেলসে পড়বো, আর তার সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শেডেড পোল স্টার্টিং করবো, বা শেডেড পোলের নাম অনুসারে শেডেড পোল মোটরও বলা হয়, শেডেড পোল মোটরটা পড়বো। ঠিক আছে, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের যে ওই পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড কি, সেটা প্রোডাকশান কীভাবে হচ্ছে সেই জায়গাটা দেখব, তাহলে এর পরের দিন আমাদের সিঙ্গেল ফেজ এসি মোটরের যে চ্যাপ্টারটা সেটা শেষ হয়ে যাবে।